আচ্ছা, খেয়াল করে দেখেছেন কি আজকাল গরমকালগুলো যেন একটু বেশি গরম লাগছে? কিংবা খবরে প্রায় শুনছি মেরু অঞ্চলের বরফ নাকি গলে যাচ্ছে। এই সব ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু একটা খুব বড় আর জরুরি বিষয়ের দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করছে, যা আমাদের এই গ্রহের ভবিষ্যৎকে ঠিক করে দেবে। আজকের আলোচনাটা এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? উত্তরটা কিন্তু বেশ মজার, আর আমাদের টিকে থাকার জন্য এটা জানাটা খুব জরুরি। তো আজকে আমরা কি জানব, চলুন দেখে নিই। প্রথমে আমরা বুঝব পৃথিবীর এই প্রাকৃতিক উষ্ণতার রহস্যটা কি। তারপর দেখব মানুষের কাজকর্ম কিভাবে এই সুন্দর সিস্টেমটাকে গণ্ডগোল করে দিচ্ছে, এর ফল কি হচ্ছে, আর ভবিষ্যতেই বা কি হতে পারে। আর সবশেষে অবশ্যই এর সমাধান নিয়েও কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই জেনে নিই পৃথিবীর নিজেকে গরম রাখার এই অসাধারণ ব্যবস্থাটা সম্পর্কে, যেটাকে আমরা বলি গ্রিনহাউস এফেক্ট। না, এটা কিন্তু নিজে কোনো সমস্যা না, বরং এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া যা পৃথিবীকে আমাদের থাকার যোগ্য করে তুলেছে। ভাবুন, প্রায় ২০০ বছর আগেই জোজেফ ফুরিয়ার নামে একজন বিজ্ঞানী প্রথম এ বিষয়টা লক্ষ্য করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে পৃথিবীর বায়ুমণ্ডলের একটা বিশেষ কাজ আছে। খুব সহজ করে বললে এটা অনেকটা একটা অদৃশ্য কম্বলের মতো কাজ করে। সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে, বায়ুমণ্ডল সেই তাপের সবটাকেই বাইরে ফিরে যেতে দেয় না, কিছুটা আটকে রাখে। আমাদের বায়ুমণ্ডলকে একটা স্মার্ট ফিল্টারও ভাবতে পারেন। এটা সূর্যের দরকারি আলোকরশ্মিকে পৃথিবীতে আসতে দেয়, কিন্তু পৃথিবী যখন সেই শক্তিকে তাপ হিসাবে মহাকাশে ফেরত পাঠায়, তখন তার সবটা যেতে দেয় না। কিছু গ্যাস ওই তাপটাকে ধরে রেখে আমাদের উষ্ণ রাখে। একবার শুধু ভাবুন তো, যদি এই প্রাকৃতিক কম্বলটা মানে আমাদের বায়ুমণ্ডলটা না থাকত, তাহলে কি হতো? তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা হতো -18°C। ভাবা যায়, আমাদের এই সুন্দর নীল সবুজ গ্রহটা তখন একটা প্রাণহীন বরফের গোলক ছাড়া আর কিছুই থাকত না। কিন্তু ভাগ্যেশ আমাদের একটা বায়ুমণ্ডল আছে, আর সেটার জন্যেই পৃথিবীর গড় তাপমাত্রা একদম পারফেক্ট, মানে প্রায় 15.5°C। এই -18 আর +15.5 মধ্যে বিশাল পার্থক্যটাই বুঝিয়ে দেয় প্রাকৃতিক গ্রিনহাউস এফেক্ট আমাদের জন্য কতটা দরকারি। আচ্ছা, প্রাকৃতিক গ্রিনহাউস এফেক্ট যদি এতই ভালো হয়, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমরা মানুষেরা আমাদের নানান কাজকর্ম দিয়ে এই প্রাকৃতিক ভারসাম্যটাকে নষ্ট করে দিচ্ছি। চলুন দেখি কিভাবে এটা ঘটছে। দেখুন, শিল্প বিপ্লবের পর থেকেই আমাদের জীবনযাত্রা পুরোপুরি বদলে গেছে। বড় বড় বিদ্যুৎ কেন্দ্র, রাস্তায় লক্ষ লক্ষ গাড়ি, বিশাল সব কারখানা, এই সব কিছুর জন্য আমরা কয়লা, পেট্রোল, গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি। সাথে যোগ হয়েছে গাছ কেটে বন সাফ করে দেওয়া। এই সব কিছু মিলে বায়ুমণ্ডলে অনেক পরিমাণে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস জমা হচ্ছে, যার মধ্যে প্রধান হল কার্বন ডাইঅক্সাইড। জানেন কি, প্রতি বছর মানুষের কাজকর্মের জন্য প্রায় ৩২ গিগাটন, মানে ৩,২০০ কোটি টন কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশছে। এটা এত বিশাল একটা পরিমাণ যে প্রকৃতি আর সেটাকে সামাল দিতে পারছে না। এই যে পৃথিবী দিন দিন গরম হচ্ছে, তার জন্য প্রায় 60% দায়ী হল এই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, মিথেন বা অন্য গ্যাসেরও ভূমিকা আছে, কিন্তু মূল ভিলেন কিন্তু কার্বন ডাইঅক্সাইডই। আর এই গ্যাসগুলোর পরিমাণ যে কী হারে বেড়েছে! শিল্প বিপ্লবের পর থেকে কার্বন ডাইঅক্সাইড প্রায় 25% বেড়েছে, আর মিথেনের পরিমাণ তো দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। এই অসম্ভব পরিবর্তনটাই পৃথিবীর প্রাকৃতিক সিস্টেমকে এলোমেলো করে দিচ্ছে। তো এই অতিরিক্ত গ্যাসগুলো যখন বায়ুমণ্ডলে আরও বেশি করে তাপ আটকে রাখছে, তখন কি হচ্ছে? এর সরাসরি ফল হল গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। আর এর প্রভাব আমরা কিন্তু এখনই আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। সহজ কথায়, গ্লোবাল ওয়ার্মিং মানে হল পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়া, আর এর পেছনের আসল কারণ হল আমাদেরই তৈরি করা অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস। পরিসংখ্যানটা কিন্তু বেশ ভয়ের। গত 50 বছরে প্রতি দশকে পৃথিবীর তাপমাত্রা প্রায় 0.74°C করে বেড়েছে। শুনতে হয়তো কম মনে হতে পারে, কিন্তু একটা গোটা গ্রহের জন্য এই পরিবর্তনটা কিন্তু বিশাল। এর ফলে আমরা এখন খামখেয়ালি আবহাওয়া দেখছি, কখনো খরা, কখনো বন্যা। অসময়ে গাছে ফুল ফুটছে, আবার মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলস্তরও বেড়ে যাচ্ছে। এগুলো এখন আর শুধু বইয়ের পাতায় নেই, এটাই আজকের বাস্তবতা। এখন প্রশ্ন হল, যদি সবকিছু এভাবেই চলতে থাকে, তাহলে আমাদের ভবিষ্যতের জন্য কি অপেক্ষা করছে? বিজ্ঞানীরা যা বলছেন তা আমাদের সবাইকে খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এই শতাব্দীর শেষে পৃথিবীর তাপমাত্রা 4.5°C পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফল হবে ভয়ঙ্কর। প্রায় 30 থেকে 70% প্রাণী ও উদ্ভিদ প্রজাতি চিরতরে হারিয়ে যেতে পারে।
আর চাষাবাদের ওপরেও এর বিরাট প্রভাব পড়বে। আরেকটা মারাত্মক সত্যি হল বরফ গলার কারণে সমুদ্রের জলস্তর প্রতি বছর গড়ে 3.1 মিলিমিটার করে বাড়ছে। শুনতে খুব কম মনে হচ্ছে, তাই না? কিন্তু ভাবুন, বছরের পর বছর ধরে এই বৃদ্ধিটা জমা হতে হতে বিশ্বের সব উপকূলীয় শহর আর নিচু দেশগুলোর জন্য একটা বিরাট বিপদ তৈরি করছে। এত সব খারাপ খবর শোনার পর মনে হতেই পারে যে সব হয়তো শেষ, কিন্তু না, ভালো খবর হলো এখনও আমাদের হাতে পরিস্থিতি বদলানোর সুযোগ আছে। চলুন এবার কিছু সমাধানের দিকে তাকানো যাক। দেখুন, প্রযুক্তিই কিন্তু আমাদের বড় ভরসা হতে পারে। আমরা যদি কয়লা পেট্রোলের দূষণ থেকে বেরিয়ে এসে সৌরশক্তি বা বায়ুশক্তির মতো পরিষ্কার শক্তি ব্যবহার করি আর পেট্রোল ডিজেলের গাড়ির বদলে ইলেকট্রিক গাড়িতে চলে আসি, তাহলেই কার্বন নিঃসরণ অনেকখানি কমানো সম্ভব। কিছু অর্থনৈতিক সিদ্ধান্তও কিন্তু দারুণ কাজ করতে পারে। যেমন যেসব শিল্প বেশি দূষণ ছড়ায় তাদের উপর যদি কার্বন ট্যাক্স বসানো হয়, তাহলে তারা দূষণ কমাতে বাধ্য হবে। আবার যারা গাছ লাগাবে বা শক্তি বাঁচাবে তাদের উৎসাহ দিলে অনেকেই ভালো কাজে এগিয়ে আসবে। আর সবশেষে দরকার কিছু সামাজিক ও নীতিগত পরিবর্তন। ছোট থেকেই যদি আমাদের পরিবেশ নিয়ে সচেতন করা হয় এবং শিক্ষার মাধ্যমে যদি নারীদেরও আরও স্বাবলম্বী করা যায়, তবে তা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করবে। আর সবচেয়ে বড় আশার কথা হল, এই সমস্যাটা নিয়ে এখন গোটা বিশ্ব একজোট হচ্ছে। 2015 সালের প্যারিস চুক্তির মতো আন্তর্জাতিক উদ্যোগগুলো এটাই প্রমাণ করে যে আমরা সবাই মিলে চেষ্টা করলে এই বিপদ ঠিকই কাটিয়ে উঠতে পারব। দিনের শেষে প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য। আমরা যে ছোট বড় সিদ্ধান্তগুলো আজ নিচ্ছি, সেগুলোই ঠিক করে দেবে যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন একটা পৃথিবী রেখে যাব। এবার আমাদেরই বেছে নিতে হবে আমরা কোন পথে হাঁটব।